বর্ণ, রায়ান, সিফাত অন্দরমহলে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কারো চোখের পলক পড়ছে না, কথা বলতে ভুলে গেছে তারা। নিষ্পলকভাবে সামনে তাকিয়ে চার রমণের কীর্তি কাহিনী দেখছে। নীলি তার কামিজের উপর লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধেছে, লম্বা ওড়নার দুমাথা বুকের ওপর ফেলে রেখেছে। অর্থি চুড়িদারের ওপর বড় ওড়নাটা পেঁচিয়ে শাড়ির মতো করে পরেছে। আরিশা ফ্লোরে বসে বেসুরে গান ধরেছে। একটু পর পর তার পাশেই নিশি স্টিলের থালায় দুইটা চামচ দিয়ে ঝনঝন করে আওয়াজ দিচ্ছে। মূলত নাচার প্রস্তুতি চলছে এখানে। বর্ণ ভয়ার্ত দৃষ্টিতে তাকালো রায়ানের গানে। বাবা ভাই, আমরা ভুল করে পেতনি বাহিনীর গুহায় ঢুকলাম না তো? বুঝতে পারছি না। পেতনি বাহিনী না, এটা তোর পাগলি বাহিনী। না হ্যাঁ, ওই দেখ তোর পাগলি আর ওর সাথে মেয়েটা অর্থি, মানে আমাদের ভাবি। আর নিচে কাসর বাজানোটাকে দেখো, আমাদের আরেক ভাবি, রায়ান ভাইয়ের বউ। তার পাশেরটা পাগলা গারদের চেয়ারম্যান আরিশা পাগলি। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল সিফাত। কিন্তু ওরা এইভাবে আছে কেন? সেটাই তো বুঝতে পারছি না ভাই। ভাই মনে হয় ওদের উপর ভূতে ভর করেছে। উল্টাপাল্টা কথা বলবি না বর্ণ। সহসা বর্ণ চুপ হয়ে গেল। আরো বেবি, গান ধরো তো। নিশি আপু ধরো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ধরো। নিশি আপু, কাসর বাজাও। আরিশা বলতেই নিশি জোরসে স্টিলের থালা পেটানো শুরু করলো। থালার শব্দে রায়ান, বর্ণ, সিফাত কান চেপে ধরল। এই শব্দে সিজিয়া, সারা, বুলবুলি এসে দাঁড়ালো বসার কক্ষে। ভাগ্যর খেলে এই মুহূর্তে অহনিব আসলো বাহির থেকে। অন্দরমহলে এত শোরগোল হওয়ায় ভ্রুকুচকে সামনে এগিয়ে আসতেই সে বাকরুদ্ধ হয়ে গেল অর্থীদের কাহিনী দেখে। আরিশা বেসুরে গান গাইছে। সতর ঘাটে যাইও না। কেন যাব না, বলো না। আরিশার গানে তাল মিলিয়ে নীলি আর অর্থি হেলে দুলে নাচছে। নীলের লুঙ্গিটা দু হাতে ধরে উঁচু করে লুঙ্গি ডান্স দিচ্ছে। অর্থি ওনার আঁচল উড়িয়ে নাচছে। আরিশা আবার বলল, সতর ঘাটে যাইও না। কেন যাব না, বলো না। সতর ঘাটে যাইও না। নিশি এক ধমক দিয়ে বলল, এই কি এক কলি বারবার গাইছিস? পরের কলি কি তোর বাপ গাইবে? আরিশা দুঃখী মুখ করে বলল, এই গান আর পারি না তো। তাহলে অন্য গান বল। ওই তাড়াতাড়ি গান গা, আমি শরবত খাবো। আরিশা এবার আয়েসি ভঙ্গিতে বসে খ্যাক করে গলা পরিষ্কার করে গান ধরল। ও আমার কাশিয়া বন্ধু রে, আগে কেন তোমার লগে দেখা হইল না? তুমি পুলের পানি নাও, সাগরে ডুবানো নৌগুলো পাহাড়ের খাদ। বন্ধু তুমি আমার সিরিয়াস ক্রাশ, ক্রাশে খাইয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। আরিশার গান শুনে সিফাতের নাজেহাল অবস্থা। সিরিয়াসলি? সে পাতিলের ঘুঘুও আছে? এগুলো গান নাকি তাকে খুন করার মন্ত্র? কই যাবে, সে জায়গা পাচ্ছে না। এদিকে বর্ণ আরিশার গান শুনে হো হো করে হাসছে। বর্ণর সাথে সবাই হেসে উঠল অহনিবের মাতালগুলো বাদে। অহনিব গম্ভীর মুখে অর্থির কাছে গিয়ে বলল, এসব কি হচ্ছে অর্থিকা? অর্থি পিট পিট করে তাকিয়ে বলল, নাচি। এখানে কেন? আর এইভাবে ওড়না পেঁচিয়েছো কেন? আমি নায়িকা, আরো আমার নায়ক। নীলিকে দেখিয়ে বলে। অহনিব এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্থির মুখ পানে। মেয়েটা ঘন ঘন ঢোক গিলছে, শরীর টালমাটাল অবস্থায়। আশেপাশে তাকিয়ে দেখলো টেবিলের ট্রের পাশে দুটো বড় বোতল উল্টো হয়ে পড়ে আছে। এটা দেখে তার আর বুঝতে বাকি রইল না অর্থীদের পাগলামি করার কারণ। টেবিলের কাছে গিয়ে বোতল দুটো হাতে নিয়ে চোখ মুখ শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল, বর্ণ, এগুলো কে এনেছে এখানে? বোতলগুলোর দিকে নজর যেতেই রায়ান, বর্ণ, সিফাত কাঁপতে লাগলো। ভয়ে ঘামছে আর থরথর করে কাঁপছে। আজ শেষ অহনিব, আজ ওদের শেষ করে দেবে। সর্বনাশ করেছে, এগুলো ওখানে কিভাবে গেল ব্রো? রায়ান কাঁদো কাঁদো হয়ে বলল, জানি না। তার মানে পাগলি বাহিনী আসলে পাগল হয়নি, মাতাল হয়েছে।
এই রায়ান ভাই, এই বিদেশি মালগুলো তোমার কাছে ছিল, তুমি জানো কোথা থেকে এলো এগুলো? সত্যি বলছি ভাই, বিশ্বাস কর, আমি কিছু জানি না। তুমি বলবে নাকি অনিক ভাইকে বলবো তুমি এগুলো বাইরে থেকে আনিয়েছো? রায়ান পড়েছে ফ্যাসাদে। অসহায় মুখ করে বলল, আমি তো এগুলো ফ্রিজে রেখেছিলাম, ভেবেছিলাম শ্বশুররা আসার আগেই বের করে নিব। ঠান্ডা ঠান্ডা খেলে দারুণ ফিলিংস আসবে, কিন্তু এইগুলো ওদের হাতে গেল কিভাবে বুঝতে পারছি না। সিফাত তাতে দাঁত চেপে বলল, তোমাকে মাতব্বরি করে ফ্রিজে রাখতে বলেছিল কে? নিশ্চয়ই ওরা না জেনে না বুঝে খেয়েছে। এখন ঠেলা সামলাও, অহনিফ ভাই একটা কেউ আস্থা রাখবে না। তুই ভাই না শত্রু? এইভাবে ভয় দেখাচ্ছিস কেন? তোদের কানে বন্ধ হলে আমার কথার জবাব দে। ভাই আমরা কিছু জানি না। অহনীপ অগ্নি চোখে তাকালো ওদের দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। এর মাঝে অর্থি কেঁদে উঠল, ভ্যাবা করে কেঁদে ফ্লোরে বসে পড়ল। অহনীপ শক্ত চোখে অর্থির দিকে তাকিয়ে বলল, এভাবে কাঁদছো কেন? আমি শরবত খেতে চাই। শরবত? হ্যাঁ, শরবত ওই যে গ্লাসে রাখা ছিল। অহনীপ রাগান্বিত সুরে বলল, হারাম জিনিস খেয়ে মাতলামি করছো তো? আবার এগুলো খাওয়ার জন্য এখন গড়ে খেয়ে কান্না করছো। ঠাঁটিয়ে এক চড় দিয়ে মাতলামি ছুটিয়ে দেবো। ওঠে এখনই। অহনীপের ধমকে সবাই কেঁপে উঠল। অর্থি নির্বাক হয়ে তাকিয়ে থেকে আরো জোরে কান্না জড়িয়ে দিল। অহনীপ এগিয়ে এসে ধরতে গেলে অর্থি পিছিয়ে যায়। এদিকে আসো অর্থিকা। না, যাব না। আপনি আপনি পচা যান, সরুন সরুন সামনে থেকে। আমার হাতে মার খেতে চাও? অর্থি কাঁদো কাঁদো গলায় বলল, আব্বু ভালো না, পচা বৌমারে আব্বু। আমি আমি দাদুমণিকে বলবো। আর আব্বু পচা। জানু, আমাদের নাচা কোনো বাকি তো? আমিও নাচবো। অর্থি এবার অহনীপের দিকে তাকিয়ে উঠে দৌড়ে গিয়ে সাউন্ড বক্স অন করে কালা চশমা গান প্লে করে উড়াধুরা ড্যান্স শুরু করলো। অর্থি, নীলি আর আরিশা সবাই নির্বাক হয়ে ওদের কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর নিশিও হেলতে দুলতে গিয়ে নাচ শুরু করলো। চারজনের নাচে পুরো আহসান মঞ্জিল কেঁপে কেঁপে উঠছে। নীলির নাচে বাধা সৃষ্টি করছে লুঙ্গিবার লুঙ্গিবার বেহায়ার মতো খুলে যাচ্ছে, আর নীলিতা বারবার উঠিয়ে পড়ছে। নীলির কাহিনী দেখে বর্ণ ওর দুহাতে চোখ দুটো চেপে ধরছে বারবার। সিফাত বর্ণের কাণ্ড দেখে ভ্রুকুচকে বলল, কিরে, তুই মেয়েদের মতো মুখ ঢেকেছিস কেন? ব্রো, এখানে থাকা সুবিধার না, যখন তখন অঘটন ঘটাতে পারে, চল এখান থেকে। বলেই বর্ণ যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি নীলি এসে হাজির বর্ণের সামনে। এক হাতে লুঙ্গির গিট্টু ধরে আরেক হাতে কামড়ে রেখে চোখ দুটো ছোট ছোট করে বলল, বনু, আমার বনু। বর্ণ থতমত খেয়ে বলল, কি? দেখো লুঙ্গি পরেছি, সুন্দর না? বর্ণনীলের দিকে চোখ বুলালো। আগোছালো চুল, ঘামে ভিজা মুখশ্রী, ছোট ছোট চোখ, একদম বাচ্চা বাচ্চা লাগছে মেয়েটাকে। ইচ্ছে করছে আদর করে গাল দুটো টেনে দিতে। বর্ণের অপলক দৃষ্টির মাঝে নীলি বলে উঠল, বনু, আমার লুঙ্গির মধ্যে আসো, আমার মজা করব। বর্ণ বিস্ফোরণ চোখে তাকালো সবার দিকে। ওর দিকেই তাকিয়ে সবাই। বর্ণ কণ্ঠে খাদে নামিয়ে বলল, নীলিমা, তুমি সত্যি সত্যি পাগল হলে নাকি? নীলি তৎক্ষণাৎ উত্তর দিল, আমি পাগল না তো, আমি পাগলি, তোমার পাগলি। এই আসো না আমার লুঙ্গির মধ্যে। বর্ণ কাশতে লাগলো। এই মেয়ে মাতাল হয়ে কি সব উল্টাপাল্টা বকছে। সিজিয়ানে সে আগে নিজ কক্ষে চলে গেছে। তার কাছে এগুলো বিরক্তিকর বিষয়। বুলবুলকে তাড়া দিয়ে সারা রুমে পাঠিয়ে দিয়েছে। বুলির মা বাহিরে রান্না করছে, কারণ আজ মাটি কেটে চুলা বানিয়েছে আর সেখানে রান্না হচ্ছে। বর্ণ আস্তে করে অহনীপকে বলল, ভাই, আমি ওকে রুমে নিয়ে যাই। অহনীপের নীরবতাকে সম্মতি ভেবে নীলিকে টেনে নিয়ে রুমে গেল বর্ণ। নীলি যেতেই সবাই নাচ থামিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল। ওই রায়ান খুব খারাপ অর্থী, জানিস তো একটা কথা? না নিশিপু, তুমি তো বলনি কেমনে যাব। ও তাই তো, শোন তাহলে, বাসর রাতে রায়ান এসে আমাকে চুমুক খেয়ে। পুরোটা বলার আগে ঝড়ের বেগে রায়ান এসে নিশির মুখে চেপে ধরে। সে ভীষণ আতঙ্কিত হয়ে আছে, যেন
তার জীবনের বড় সত্য এখনই ফাঁস হতো। নিশু পাখি, আমার সোনা, ওইগুলো আমাদের ব্যক্তিগত তথ্য, ওইগুলো কাউকে বলতে নেই। নিশি ঝাটকা মেরে হাত সরিয়ে বলল, কেন বলতে হয় না? আমি বলবো, না আমি বলবো। না নিশু পাখি। তাহলে বলো, আমাকে তোমার একটা কিডনি দিবে? রায়ান বিস্ময় চোখে তাকালো। এই মেয়ে এখন তার কিডনি নিয়ে মারার চিন্তা করলো নাকি? কি? কিডনি দিয়ে কি করবে? তো তুমি? আইফোন কিনবো। রায়ান যেন বোবা বনে গেল। তুমি আমার কিডনি দিয়ে ফোন কিনবে? হুম। কেন বউ, কিডনি লাগবে কেন? টাকা দিব, তুমি একটা না 2টা কিনবে। নিশি বাচ্চাদের মতো আঙুল দেখিয়ে বলল। দুটো? রায়ান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আচ্ছা। তাহলে চলো রুমে যাই। অর্থিকা, অনেক হয়েছে, এখন রুমে চলো। অর্থি আরিশাকে জড়িয়ে ধরে বলে, না না, আপনি ভালো না, আমাকে আদর করেন না, আমি যাব না। কি যাতা বলছো? অর্থি কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে শুধু বকেন। যাচ্ছি, জিয়ার কাছে যান। সেজিয়া? অর্থি নাক মুখ সিটকিয়ে বলল। ছি জিয়া। অহনিব অর্থির বলার ভঙ্গি দেখে ঠোঁট টিপে হেসে বলল। অর্থিপু একটা কিসে দেয়? অর্থি ফ্লোরে বসে ঢুলতে ঢুলতে বলল, একটাই দিবি? একটাই? অর্থি গাল এগিয়ে দিয়ে বলল। দে। তৎক্ষণাৎ অহনিবের মেজাজ খিচে গেল। একটাই বউ তার, আর সেই বউ বলে বর রেখে বোনকে কিস করবে। এখন অব্দি বরকে তো সে আদর করলো না, একটু ভালোবেসে কাছে বসলো না। যতটুকু যা হয়েছে তা অহনিবের জন্য। বিয়ের আগে কি করেছে তা অহনিবের দেখার বিষয় না, কিন্তু এখন বউয়ের A to Z দেখা এবং সামলিয়ে রাখা অহনিবের দায়িত্ব। আর যাই হোক, সে তার বউকে নিয়ে কোনো রকম ত্যাগ স্বীকার করতে চায় না। আরিশাকে কিছু বলতে উদ্যত হতে আরিশা কিস না দিয়ে মুখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, মাই সিরিয়াস ক্রাশ, একটা কিসি নিবা? সিফাত বিস্ফোরণ চোখে তাকালো। কি সাংঘাতিক কথা, সিফাত তো এখনই হার্ট অ্যাটাক করে মরবে। বড় ভাইয়ের সামনে এভাবে নির্লজ্জের মতো এই মেয়ে যা বলছে তাতে সিফাতের বেঁচে থাকার ইচ্ছা নেই। সিফাতের ইচ্ছা করছে আরিশাকে ধরে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে। সিফাতের ভাবনায় ছেদ পড়ল কারো কিটকিটিয়ে হাসির শব্দতে। সিফাত তাকিয়ে দেখে সারা হাতে ফোন নিয়ে জোরে জোরে হেসে যাচ্ছে। ভাইয়া, তোর কি লাকি কপাল রে, এমন একজন ত্রাস ফ্যান পেয়েছিস যে শয়নের স্বপনে তোকে কিস দিতে দিতেই তার জীবন কাটে। হা হা হা। সারু চুপ কর, আজে বাজে কথা বলবি না। এত ভাব দেখাচ্ছিস কেন? এমন ত্রাস ফ্যান পেয়ে নিজেকে সেলিব্রিটি ভাবছিস? সিফাত সারার দিকে কটমটে চোখে তাকালো। অহনিব সরু চোখে অর্থির কাণ্ড দেখছে। মেয়েটা মাতাল হয়ে পুরো বাচ্চাদের মতো আচরণ করছে। ফ্লোরে বসে ঢুলছে আর বিড়বিড় করে কিছু বলছে। মাঝে মাঝে গাল দুটো ফুলে ঠোঁট উল্টাচ্ছে, তখন পুরো কিউটের ডিব্বা লাগছে অর্থিকে। অহনিবকে অর্থির সামনে এক হাঁটু মুড়িয়ে বসে নরম সরে বলল, অর্থিকা, এখন চলো রুমে যাই। আদুরে মাখা কণ্ঠে শুনে অর্থি মিষ্টি হাসি দিয়ে বলল, আমি শরবত খাবো। শরবত দিন তাহলে যাব। আগে রুমে চলো, তোমাকে শরবত দিব। না, আপনারা পচা, আমাকে শরবত দিবেন না। আমি জানি নীলি বলেছিল আমাকে শরবত দিবে, তাই তো ওর সঙ্গে নেচেছি। কিন্তু কই, ও তো আমাকে ঠকিয়ে শরবত না দিয়ে ফেরত। অহনিব বুঝতে পারলো এই পাগলকে পাগলামি দিয়ে বোঝাতে হবে, তাই সারাকে বলল বুলির মাকে বলতে তেঁতুল গুলিয়ে শরবত বানিয়ে রুমে পাঠাতে। বলেই ওর থেকে কোলে তুলে নিয়ে রুমে হাঁটা ধরলো। অর্থি কোলে উঠতে হাত পা ছড়িয়ে চিল্লাতে শুরু করলো, কিন্তু তার মতো চুনোপুটি কি আর অহনিবের সাথে পারে? ঠিকই ধরে বেঁধে রুমে নিয়ে গেল। অহনিব যেতেই সিফাত সারাকে ধমক দিয়ে বলল, ফোন রাখ আর এই মেন্টালকে নিয়ে রুমে যা। ফোন রাখবো কেন ভাইয়া? দেখ না, তোদের পুরো কাহিনীটা ভিডিও করেছি। আজকের মতো হাসি আমি আর জীবনে হাসিনি। হাসতে হাসতে শহীদ হয়ে যেতাম শুধুমাত্র অহনিব ভাইয়ের জন্য মন খুলে হাসতে পারিনি।
অনেক হাসাহাসি করছিস, এবার অপচা। তোর ফ্যানের জন্য আমি ভুগবো কেন? তুই নিয়ে যা না। সারা, আচ্ছা আচ্ছা, আমিই নিয়ে যাচ্ছি। বলেই সারা আরিশার কাছে এসে ওকে ধরে তুলতে যাবে অমনি আরিশা জোরে চেঁচিয়ে উঠল। ধরবে না, ধরবে না আমাকে। আমি এখানে ঘুমাতে চাই, আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। আরিশা আমার সঙ্গে রুমে চল, এখানে ঘুমালে মানুষ পচা বলবে। তোর বড় মামা এসে দেখলে সবাইকে লাথি মেরে বের করে দিবে। মারুক, তাও আমি এখানেই ঘুমাবো। আরিশা চুপচাপ সারার সাথে রুমে যাও। আরিশা মুখ তুলে তাকালো সিফাতের দিকে, অসহায় ফেস করে বলল। আরিশা যাবে না। সিফাতের কেন জানি হাসি পেল, কিন্তু হাসলো না। সে মুখ শক্ত করে বলল। আরিশা যাবে, জলদি উঠো, সারা ওকে টেনে উঠা। সিফাতের কথা অনুযায়ী সারা আরিশাকে টেনে উঠালো। কিছু বিপত্তি ঘটলো নিয়ে যাওয়াতে। কিভাবে এই মেয়েকে সারা উপরে নিয়ে যাবে এ তো হাঁটতেই পারছে না। তবুও নিজের সাথে চেপে নিয়ে হাঁটা ধরলেই আরিশা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। ফ্লোরে পড়ার আগেই সিফাত দৌড়ে গিয়ে আরিশাকে ধরে। আরিশা নিজের সমস্ত ভার ছেড়ে দেয় সিফাতের উপর। সিফাত সারার দিকে তাকাতেই দেখতে পায় সে মিটিমিটি হাসছে। সিফাতের আর বুঝতে বাকি নেই যে সারা ইচ্ছে করে করেছে এমন। রাগে চোখে তাকিয়ে আরিশাকে কোলে তুলে নিল সিফাত। আরিশাকে কোলে নিতেই সে সিফাতকে গলা জড়িয়ে ধরে বুকের বাঁ পাশে মাথা এলিয়ে দিল। তৎক্ষণাৎ সিফাত স্তব্ধ হয়ে গেল। শরীরে মৃদু কম্পন অনুভব করল সে। হাড় দ্রুত বিট করছে, যেন এখনই লাফিয়ে বেরিয়ে আসবে। অদ্ভুত শিহরণে সিফাত জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে রইল। তবে কি এখানেই সিফাতের প্রণয় সূচনা হলো? আরিশের মুখের দিকে তাকাতেই দেখতে পেল সে তার বুকে মুখ গুজে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। অতঃপর আর কোনো দিকে না তাকিয়েই আরিশাকে নিয়ে সারার রুমে হাঁটা ধরল। এই ছাড়ুন, আমার হাত কেন ধরেছেন? নীলিমা চুপচাপ বসো তো। কেন বসবো আমি? আমি বলেছি তাই। আমি আপনার কথা শুনবো না। একটু আগেই না তুমি করে বলছিলে, এখন আবার আপনি? আমার যা ইচ্ছে তাই বলবো আমি। তোর কি তাতে? বর্ণ ভরকে গেল। সরাসরি তুই সম্বোধন করায় পরবর্তীতে নিজেকে সামলে নিল। এখন আবার তুই? তুই 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 বহুত চিটার আছিস। কি উল্টো পাল্টা ভাষা বলছো? আর আমি চিটার কিভাবে হলাম? কিভাবে আবার? ওইভাবে যেভাবে মেয়েদের সাথে ফ্লার্টিং করছিস। বর্ণ সরু দৃষ্টিতে তাকিয়ে নীলের বলা কথার মানে ভাবতে লাগলো। তারপর মুচকি হেসে বলল। তো আমি কোন মেয়ের সাথে ফ্লার্ট করেছি? কেন? আজ সকালেই তো বলির সাথে ইটিস পিটিস করতেছি। একেই বলে জাতে মাতাল তালে ঠিক। বর্ণ পারলে হো হো করে হাসতো, কিন্তু এখন মাতালের সামনে হেসে পরিস্থিতি বাগড়া দিতে চায় না সে। তবে নীলের মনের কথা টেনে বের করা এর থেকে মোক্ষম সুযোগ আর সে পাবে না। তাই এই সুযোগে কাজে লাগিয়ে বর্ণ বলল। তো আর কি করব? আমার কি গার্লফ্রেন্ড আছে যে তার সাথে প্রেম করব? নেই তো, সেই জন্য মেয়েদের সাথে ফ্লার্ট করি। নীলি আদো আদো গলায় বলল। গার্লফ্রেন্ড থাকলে আর ফ্লার্টিং করবি না? বর্ণ মাথা দুলিয়ে বলল। একদম না। নীলির চোখ যেন খুশিতে চকচক করে উঠল। আমি গার্লফ্রেন্ড হব। বর্ণ বাঁকা হাসলো। হাও না, না করছে কে? আমি তোর গার্লফ্রেন্ড হব। গার্লফ্রেন্ডের কত দায়িত্ব তুমি জানো? আর আমার গার্লফ্রেন্ডের তো স্পেশাল দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে তুমি পারবে না পাগলি? নীলি মুখটা ছোট করে বলল। কি কি দায়িত্ব থাকে? অনেক দায়িত্ব। আমার ইচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে রান্না করে লুকিয়ে খাবার এনে খাওয়াবে, আমার ভালো মন্দ খেয়াল রাখবে, আমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করবে, লুকিয়ে দেখা করবে, তবে রাতে না দিনেই করবে। আমি আবার ভালো ছেলে কিনা, তবে মাঝে সাঝে একটু আধটু আদর করবে। আদর? হ্যাঁ আদর। এই ধরো ভালোবাসি দু একটা আমি দিবে, তাতে আমি কিচ্ছু মনে করবে না। নীলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বর্ণর দিকে। বর্ণ নীলির দৃষ্টি উপেক্ষা করে বলল। মাথায় কি সব গামছা বেঁধে রেখেছ? খোলো। বলেই বর্ণ নিচে হয়ে নীলির মাথায় গামছা খোলার মন দিয়ে আর নীলি অপলক দৃষ্টিতে তাকিয়ে বর্ণকে দেখে যেন চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সে হঠাৎ তার দৃষ্টিজোড়া নিবন্ধ হয় বর্ণের লাল ওষ্ঠাদয়ে। পাগলি নীলির কেন জানি মনে হলো ওটা কোনো চকলেট।
ভেজা ওষ্ঠাধরকে চকলেট ভেবেই নীলি এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো, যার ফলাফলস্বরূপ বর্ণ ক্ষণিকের জন্য বরফ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতে ভুলে গেছে সে। অদ্ভুত শিহরণ, অদ্ভুত অনুভূতি তার শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে। সে তো নীলিমাকে মজা করে বলেছিল হামির কথা, কিন্তু এই মাতাল নীলি যে সেটা সিরিয়াসলি নিয়ে এক ধাপ উপরে গিয়ে এই কাজ করবে তা তো বর্ণ জানত না। ঠোঁটে তীব্র ব্যথা অনুভব করতেই বর্ণর মস্তিষ্ক সচল হয়ে ওঠে। সাথে সাথে নীলিকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ওষ্ঠাদয়ে হাত দিতেই দেখে রক্ত। নীলি নিজের ঠোঁটে ডান হাতের উল্টো পিঠে ঘষে ইয়াম্মি বলে আবার বর্ণর দিকে এগিয়ে যেতেই বর্ণ হুড়মুড়িয়ে নীলির কক্ষ ত্যাগ করে। এখন বসো, আমি তোমার শরবত নিয়ে আসি। না, আমি শরবত খাবো না। কি খাবে তাহলে? আদর, স্বামী সোহাগ খাবো। অর্থের কথা শুনে চমকিত দৃষ্টিতে তাকালো অহনীপ। অর্থি সামনে দাঁড়িয়ে থাকা মানবের কোমর জড়িয়ে ধরে পেটে মুখে গুজে বলল, আমি স্বামী সোহাগ খাবো আপু। স্বামী সোহাগ কিভাবে খায় তুমি জানো? জানি তো। অহনীপ ব্যঙ্গ করে বলল, তাই তাই স্বামী সোহাগ কিভাবে খেলে? আমার জানার মধ্যে তোমার স্বামী তো আগে কখনো সোহাগ করেনি। অর্থি কাঁদো কাঁদো গলায় বলল, করেনি তো, তাই তো আমার স্বামী ভালো না, পচা। জি আমাকে বলেছে আমার স্বামী আমাকে পাত্তা দেয় না, ভালোবাসে না, তাই আমাকে সোহাগও করে না। বলে অর্থি ভ্যাবা করে কাঁদতে শুরু করলো। অহনীপের সিজিয়ার কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো। কেমন বদমেয়ে স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়ে নাক গলায়। অহনীপ ওর থেকে সরিয়ে নিজে খাটে বসে থাকে, কোলে নিয়ে বসালো, তারপর আদরে গলায় বলল, তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে। কে কি বললো ওগুলো শুনতে নেই। অর্থি ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসলে সোহাগ করতো, করে না তো। সোহাগ করার সময় এখনো হয়নি বউ। সবে হলে তোমার স্বামী তোমাকে এত এত সোহাগ করবে যে তুমি কুল কিনারা পাবে না। আমার যত্নে করা ধৈর্য তুমি। তোমায় আমি আমার মনের মন্দিরের আয়োজন ছাড়া কিভাবে তুলি? আমার নীল আকাশের চাঁদ তুমি। তোমায় ভেবে আমার প্রতিটা প্রহর কাটে। আমার অর্ধাঙ্গিনী তুমি, আমার অস্তিত্বে প্রিয়তম নারী। তোমার বসবাস আমি জানি। অহনীপ থামলো। অতঃপর অর্থির মাথাটা বুকে চেপে ধরে আবেগ মাখানো কণ্ঠে বলল, আমার হৃদয় কুটির বন্দিত্ব ভালোবাসা শুধু তোমার জন্য। সেই দিন, সেই প্রহর, সেই মুহূর্ত একদিন আসবে যেদিন তোমাতে বেসামাল আমি এই ধৈর্যমাল পুরুষটা অধৈর্য হয়ে সকল ভালোবাসা তোমায় উজাড় করে দেবে। সেদিনে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করা বউ। তার আগে আমাকে বেসামাল করো না বউ, দোহাই লাগে, আমাকে অধৈর্য করো না। অর্থে কি শুনলো তার একান্ত ব্যক্তিগত পুরুষটির আবেগ মাখানো অনুরোধ। হয়তো শুনেছে, কিন্তু মস্তিষ্ক ক্যাচ করতে পারেনি, কারণ সে তো এখন বেহুশ। দরজায় ঠক ঠক আওয়াজ হতেই অহনীপ অর্থিকে কোল থেকে নামিয়ে শুয়ে দিয়ে দরজার কাছে গিয়ে দেখল বুলির মা শরবত নিয়ে দাঁড়িয়ে। অহনীপ অর্থির জন্য শরবত গ্লাসটা হাতে তুলে নিয়ে বলল নিশি, নীলি আর আরিশাকেও দিতে। আর আজকে এই ঘটনা সে এবং বুলবুলি যেন কাউকে না বলে। বুলির মা অহনীপের কথা মেনে নিয়ে চলে গেল। অহনীপ ফের দরজা লাগিয়ে বেহুশ অর্থিকে জোর করে তেঁতুল গলানো শরবত খাইয়ে দিল। এরপরে আর এক বিপদ ঘটল। শরবত খেয়ে অর্থি হড়হড় করে অহনীপ ও তার গা ভাসিয়ে দিল বমি করে। অহনীপ একটুও বিরক্তি বা অস্বস্তি হলো না। সে দ্রুত অর্থিকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। তারপর ওর গায়ে পেঁচানো ওড়নাটা খুলে চোখে পানি ছিটা দিয়ে পেটে চাপ দিতে অর্থি আবারও বমি করলো। পরপর 3 বার বমি করে সে ক্লান্ত হয়ে শরীর ছেড়ে দিল। অহনীপ পরম আদরে নিজের অর্ধাঙ্গিনীকে আগলে নিল নিজের সাথে। নিজের গায়ে বমি, অর্থির গায়েও বমি। এখন শাওয়ার না নিলে কেউ টিকতে পারবে না। কিন্তু সমস্যা, অর্থিকে কিভাবে শাওয়ার নেওয়া হবে সে তো হুঁশেই নেই। বাইরে গিয়ে বুড়ির মাকে বললে বিষয়টা ভালো দেখায় না, সারাকেও বলা যাবে না, ওকে বললে কেমন খাপছাড়া দেখায়। মাতাল অর্থিত চোখ বন্ধ করে অহনীপের বুকে পড়ে আছে। অহনীপ ভেবে পায় না বারবার এই বউটাকে কেন এমন পরিস্থিতিতে ফেলে। এই যে তার ভোলা ভালা বউ মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তার যে শাওয়ার নিতে হবে সে হুঁশ আছে? নেই।
অহনীপকেই কিছু একটা করতে হবে। আর এই কিছু একটাই যে ওর জন্য কত বড় যুদ্ধ তাকে ওর বউ জানে। জানলে এখন মাতাল হয়ে পড়ে থাকতো না। অহনীপ মনে মনে দোয়া দরুদ পড়ে, এক হাতে ওর থেকে জড়িয়ে অন্য হাতে দিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝরঝর করে বৃষ্টি ধারার মতো জলকণা এসে অহনীপ আর অর্থিকে ভিজিয়ে দিল। অর্থি ঠান্ডা পানির পরশ পেতেই অহনীপের গায়ের সাথে আরও মিশে গেল। তা দেখে অহনীপ মৃদু হাসল। ভেবেছিল বউয়ের সাথে কাটানো বিশেষ মুহূর্ত কাটিয়ে খুব রোমান্টিকতার সাথে দুজন একসাথে শাওয়ার নেবে, কিন্তু তার হলো কই। এই মদ আর বমি হতে দিল না। হ্যাঁ, মদ আর বমিরই দোষ। তার বউ তো নিষ্পাপ ভোলা ভালা, তাকে কোন দোষ দেওয়া চলবে না। মদের কারখানা খেয়ে সাবার করলেও তার কোনো দোষ নেই। কিন্তু তখন বসার কক্ষে ধমক দিয়েছিল তার এত সাধের বউকে, তাই অহনীপের ভেতরে এখন কুড়ে কুড়ে খাচ্ছে। সাবার শেষে ওয়াশরুমের লাইট অফ করে দিল অহনীপ। তারপর খুব সতর্কতার সহিত অর্থিকে একটা লং টি শার্ট পরিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিল। প্রথম প্রথম এসব ছাইপাশ খেয়ে 3 বার বমি করে একদম দুর্বল হয়ে পড়েছে সে। জ্বর সেরে উঠতে না উঠতেই এই কাণ্ড ঘটিয়েছে, আবার না অসুস্থ হয়ে পড়ে। অহনীপ নিজেও চেঞ্জ করে ফোন হাতে নিয়ে দেখলো সন্ধ্যা 7টা বাজে। নিশ্চয়ই এখন আজিম আহসানরা ফিরেছেন, তাই সে ওর থেকে ভালোভাবে শুয়ে দিয়ে বাহিরে গেল। সোনালি রোদের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। রাতের নীরবতা কাটিয়ে পাখির কলকাকলিতে মুখরিত। জানালায় টানানো পর্দাটা অল্প অল্প উঠছে মৃদু বাতাসে। কত বাজে? হয়তো 7টা বা তার বেশি। অর্থি এখনও ঘুমে আচ্ছন্ন। রাতে কিছু খায়নি সে। অহনীপ বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু ওঠেনি সে। শুধু অর্থি না, বাকি 3টাও গতরাতে আহার করেনি। আজিম আহসান সবার কথা জিজ্ঞাসা করতে অহনীপ ভুংভাং বুঝিয়ে দিয়েছে। তাছাড়া যে কোনো উপায় ছিল না। অহনীপ ফজরের নামাজ আদায় করে আর ঘুমায়নি। প্রিয়তমার পাশে শুয়ে তাকে দেখছে পলক্ষীনভাবে। চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে। মুখের উপর একটু একটু তেল তেলে ভাব হয়েছে। অহনীপ তার তর্জনী আঙুল দিয়ে হালকা করে ছুঁয়ে দিল অর্থির চোখ, তারপর নাক আর তারপর ঠোঁট। গোলাপ লাল ঠোঁট দুটোতে আঙুল স্পর্শ করতেই অর্থি একটু কেঁপে উঠল। অহনীপ বুঝতে পেরে দুষ্ট হেসে বৃদ্ধা আঙুল দিয়ে হালকা স্লাইড করল। অর্থি নিজ ওষ্ঠা ধরে স্পর্শ পেতেই ধরফরিয়ে উঠে বসল। অহনীপ তার মতোই স্থির আছে। ক্রমাগত শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। অর্থির যা দেখে অহনীপ বলল, কোনো সমস্যা বউ? অর্থি হাঁপাতে হাঁপাতে বলল, আমার মনে হলো কেউ আমার ঠোঁটে অহনীপের দিকে তাকাতেই অর্থির কথা থেমে গেল। অহনীপের ঠোঁটের কোণে দুষ্ট হাসির আভাসের কারণ বুঝতে পেরে অর্থির রাগে তরতরিয়ে উঠল। আপনি আমার সাথে মজা করছেন? মজা করবো কেন? আদর করছিলাম। একটা মাত্র বউ আমার। অর্থি উঁচু গলায় বলল, তাই বলে ঘুমের মধ্যে? জানেন আমি কত ভয় পেয়েছি। অহনীপ বাঁকা হেসে বলল, তাহলে কি সজ্ঞানের প্রকাশ করতে বলছো? অর্থি বুঝতে পারল সে কি বলেছে। লজ্জায় লাল হয়ে উঠল গাল। এলোমেলো দৃষ্টি ফেলে বাহিরে তাকাতে চমকে উঠল সে। এ কি, অনেক বেলা হয়ে গেছে, নামাজের সময় তো শেষ। আমি সজাগ হতে পারলাম না কেন? হ্যাঁ, নামাজের সময় শেষ। আপনাকে দেখে মনে হচ্ছে নামাজ পড়েছেন, তাহলে আমাকে ডাকেননি কেন? এখন কাজ আদায় করে নাও। তা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন ডাকেননি? প্রতিদিন আমি আপনাকে ডেকে দিই, আর একদিন আপনি ডাকতে পারলেন না। অহনীপ বাঁকা চোখে বলল, প্রতিদিন আমার সঙ্গে থাকো নাকি? আবৃত্তা থাকি না, কিন্তু যেই কয়দিন আছি সেই কয়দিন তো ডাকি নাকি? হ্যাঁ ডাকো, কিন্তু তুমি তো শরবত খেয়ে বাঁকা হয়ে গিয়েছিলে। এমনিতেই কাল সন্ধ্যায় শরবত শরবত করে চিল্লিয়েছ। তোমার ডাকলে যদি আবার শরবতের জন্য বায়না ধরো, সেজন্য ডাকিনি। বুঝলাম না, কি বলছেন? বোঝনি না? কাল ছাইপাশ খেয়ে মাতলামি করে এখন বলছো বুঝি না? অর্থি মস্তিষ্কে চাপ দিয়ে ভাবতে লাগলো কালকে ঠিক কি হয়েছিল। অর্থির ভাবনা মতে সে অনেক শরবত খেয়েছিল, যার ফলে মাথা ঘুরছিল। অর্থি সরল মনে অহনীপকে এটাই জানালো। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো শরবত খেয়ে মাথা ঘুরছিল, আর এর জন্য তুমি মাতলামি করেছো? আ- আ- আম- আ- আ- আমি
মাতলামি করেছি? শুধু তুমি না, সাথে তোমার বোনটাও আছে। অর্থি হয়তো বুঝলো কাল সে সর্বনাশা কাজ করেছে। অর্থি করুণ চোখে তাকালো। তুমি হারাম জিনিস কিভাবে খেলে অর্থিকা? তোমার থেকে এটা একদমই আশা করিনি। অর্থি এবার কেঁদেই দিবে। বিশ্বাস করুন, আমি জানতাম না ওটা বাজে জিনিস ছিল। আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু কিছু খাওয়ার পূর্বে সেটা চেক করে নেওয়া উচিত। অর্থি মন খারাপ করে বসে রইল। সে ভুল করেছে হারাম জিনিস খেয়ে, আল্লাহ এবং তার প্রিয় স্বামীকে অসন্তুষ্ট করেছে। মনে মনে শতবার ক্ষমা চাইল আল্লাহর থেকে। এমন ভুল সে আর কখনো করবে না। বাবা মার কথা মনে পড়তেই বলল, আব্বু জানে? না, ওনাদের বলা হয়নি, তুমিও বলবে না। অর্থি চুপ রইল। তারপর হঠাৎ মনে পড়ল আজে বাজে জিনিস খেয়ে অহনিবের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো। আমি আপনার সাথে কোনো প্রকার অসন্তুষ্টজনক কাজ করেছি কি? অনেক কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তখন অর্থি আবার বলল, মানে বলতে চাইছি, কাল ওগুলো খেয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি কি না? অহনিব একটু ভাবল। কাল যা করেছে সেসব কথা যদি ওর থেকে বলা হয় তাহলে ওর লজ্জায় সারাদিন ওর সামনেই আসবে না, বা নিজেকে দোষীও ভাবতে পারে। যদিও এটা স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক, কিন্তু অহনিব কোনো প্রকার জটিলতা চায় না। তাই সে সহজ ভাষায় বলল, যেরকম ভাবছো তেমন কিছুই হয়নি, তবে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, এটাই। অর্থি স্বস্তির নিঃশ্বাস ফেলল। অহনিব বলল কাজা নামাজ আদায় করে নিতে। অর্থিও গায়ে জড়ানো পাতলা কাঁথাটা সরিয়ে নামতে লাগলো বিছানা ছেড়ে। অহনিব কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। অহনিবের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতেই অর্থি শক্ট হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন নড়াচড়া করলে বড় কোনো অনর্থ হয়ে যাবে। অহনিব এক ধ্যানে তাকিয়ে আছে অর্থির ফর্সা কোমল দুটি পায়ের দিকে। লং টি শার্ট পরায় হাঁটুর একটু উপর অব্দি রয়েছে সেটি, যার দরুনে খোলা পা স্পষ্ট। অহনিব শুকনো ঢোক গেলে তড়িৎ গতিতে রুম থেকে বের হয়ে গেল। অর্থি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অহনিবের যাওয়া দেখল। সবাই একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছে। নীলি আরিশা নীলিচোরের মতো মুখ লুকিয়ে বসে আছে। ঘুম থেকে ওঠার পরে সারা থেকে সব কিছু শুনেছে ওরা। তারপর থেকে ভয়ে ভয়ে আছে এই বিষয়ে। আজিম আহসান আতিফ হাসান জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তবে নীলি ক্ষেপে আছে রায়ানের উপর। সারা থেকে জানতে পেরেছে ওগুলো সব রায়ানের আনা। সুযোগ পেলে জাপটে ধরবে রায়ানকে। তবে খাবার খেতে সবাই আসলেও বর্ণ নেই। সে রুমে মাস্ক পরে বসে আছে। পণ করেছে আজকে খাওয়া নাওয়া সব কিছু বাদ। নীলির চকলেট চকলেট ডোজে বর্ণর ঠোঁট দুটো ফুলে পোম হয়ে আছে। এই ঠোঁট নিয়ে বাহিরে যাওয়া মানেই এক ঝাঁক প্রশ্নের মুখোমুখি হওয়া। এমনিতেই সিফাত রাত থেকে জ্বালিয়ে মারছে এটার জন্য। তবে এত এত জ্বালার মাঝেও সে অদ্ভুত অনুভূতিতে খুঁজে পায়। যতবার ঠোঁট দুটো দেখে ততবার নীলির পাগলামি আর সেই মাতাল ছোঁয়া অনুভব করে। আচ্ছা, যদি নীলি জানে তার অজান্তে সে কত বড় ভয়ঙ্কর কাজ করেছে, তাহলে তার রিয়াকশন কেমন হবে? অর্থি খেয়ে চুপচাপ রুমে এসে পড়েছে। তার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে ওর ড্রেস চেঞ্জ করেছে কে। মা বাসায় ছিল না, বোনরাও ছিল না। তাহলে কি সারা? ধরেই নিল সারা করেছে। পরক্ষণেই আবার ভাবলো না, ও করেনি। তাহলে বলির মা? কেন জানি এটাও হবে বলে মনে হলো না অর্থির। সর্বশেষ একজনই বাকি রইল, আর সে হলো অহনিব। তাহলে কি সত্যিই অহনিব? অর্থি শেষ লজ্জায় মরে যাবে সে। কোথায় লুকানো যায় জায়গাটা থাকলে অর্থি আজ লুকিয়ে থাকতো। ভুলেও সে অহনিবের সামনে যেত না। কি করবে সে? চোখ মুখ খিচে বসে রইল বারান্দায়। দুপুর টাইম এখন। আজ বিকেলেই উকিল আসার কথা। রাসিফ শেখ কাল থেকে আহসান মঞ্জিলেই আছেন। আজিম আহসান বিশেষভাবে অনুরোধ করেছে যে কদিন তারা আছে সে যেন তাদের সাথেই থেকে যায়। আজিম আহসানের সিদ্ধান্তে সবাই খুশি হয়েছে। বেশি খুশি লতিফা বেগম ও তার মা। লতিফা বেগম ও তার মা নিজেদের মধ্যে চুপচাপ থাকে, কারণ রুবি আহসান তাদের সম্পূর্ণ এড়িয়ে চলে। আহসান মঞ্জিল আজ অর্থির নামে হবে সে বিষয়ে মোটামুটি সবাই অবগত।
অহনীপ সকালের খাবার খেয়ে বাইরে গিয়েছিল। দুপুর টাইম মঞ্জিলে প্রবেশ ঘটল তার। রুমে গিয়ে ফাঁকা রুম দেখে খুব একটা পাত্তা দিল না, কারণ অর্থি হয়তো নীলিদের সাথে আছে এই ভেবে। কিন্তু দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত, শুধু অর্থি নেই। তখনই অহনীপের অস্বস্তি হতে লাগলো। অহনীপ ধরে নিল অর্থি হয়তো পালিয়ে বেড়াচ্ছে ড্রেস চেঞ্জের বিষয়টা বুঝতে পেরে। অহনীপ দোনমনো করে নীলিকে জিজ্ঞেস করলো অর্থির কথা। নীলি জানালো সকালে খাওয়ার পর আর তার সাথে দেখা হয়নি। তৎক্ষণাৎ পরে মঞ্জিলে হইচই পড়ে গেল অর্থিকে খুঁজতে। সময় যখন 3টা পেরিয়ে 4টা ছুঁই তখন মঞ্জিলের অন্দরমহলে চাপা কান্নার শব্দ। রুবি আহসান কাঁদছেন। মায়ের মন বলে কথা, সে ঠিক বুঝতে পেরেছে তার মেয়ের কিছু একটা বিপদ হয়েছে, না হলে অর্থি নিজ থেকে কোথাও না বলে যাওয়ার মেয়ে সে নয়। রায়ান, সিফাত, আজিম আহসান, আতিফ আহসান পুরো আহসান মঞ্জিল এরিয়া জরুরি চোখে পরখ করে দেখছেন। এমনকি বর্ণ ও রাসিব শেখও বাদ যায়নি অর্থিকে খুঁজতে। শুধু অহনীপ নির্বিকার ভঙ্গিতে সোফায় শরীর এলিয়ে বসে আছে। অহনীপের তেমন গা ছাড়া ভাব মোটেও মানতে পারছে না আজিম আহসান ও আতিফ আহসান। মেয়ে নিখোঁজ, অথচ জামাইয়ের কোনো হেলদোল নেই। সোফায় শরীর এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে অহনীপ। সে তীব্র ভাবনায় ডুবে আছে। অর্থির হঠাৎ উধাও হয়ে যাওয়া কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? আচ্ছা, ইচ্ছাকৃত হলে কি অর্থি নিজ থেকে লুকিয়ে আছে? যদি তাই হয় তাহলে অহনীপ মনে প্রাণে চাইছে অর্থি যেন দ্রুত তার সামনে উপস্থিত হয়, না হলে অহনীপ নিজেকে ঠিক রাখতে পারবে না। আর যদি অন্য কেউ ইচ্ছাকৃতভাবে ওকে সরিয়ে রাখে তাহলে... অহনীপ ধপ করে চোখ দুটো মেলে তাকালো। আশেপাশে তাকিয়ে একজনের দিকে সৌরদৃষ্টি আকর্ষণ করলো, যে এখন এক মনে ফোন টিপতে ব্যস্ত, যার মনে কোনো প্রকার কৌতূহল নেই অর্থের নিখোঁজ নিয়ে। অন্ধকার, দরজা বন্ধ। কে কে আছেন? প্লিজ খুলে দিন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আচ্ছা, অর্থি কি কিডন্যাপ হলো? কিন্তু কে কিডন্যাপ করলো? জীবন কত অদ্ভুত, কার সাথে কখন কি হবে কেউ জানে না। সময় চলছে তার আপন গতিতে। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে অর্থি। তার জানা নেই এই দশা থেকে সে মুক্তি পাবে কিনা। আচ্ছা, যদি মুক্তি না পায় তাহলে কারা তাকে ধরে এনেছে আর কেন? তাকে কি মেরে ফেলবে? মেরে ফেললে তো সে আর মা বাবা বোন ভাই কারোর সাথে শেষ দেখাটা করতে পারবে না। আর সেই প্রিয় ব্যক্তি ভাবতে অর্থির বুকটা ধক করে উঠল। তার সাথে এখনও সংসার করা বাকি, তার ভালোবাসায় নিজেকে পূর্ণ করা বাকি, তার হাতে হাত রেখে তাকে অনুভব করা বাকি, তাকে আগলে নেওয়া বাকি। মানুষটা যে এত মানুষের মধ্যেও একা। অর্থির খুব কান্না পেল। সে মৃত্যুকে ভয় পায় না। প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তাই বলে এইসব আশা আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই মরবে? বুক ভেঙে কান্না আসছে অর্থির, কিন্তু শরীর তাকে সায় দিল না। নিস্তেজ হয়ে পড়ে রইল ফ্লোরে। মনে মনে শতবার আল্লাহকে ডাকলো, দোয়া পড়ল। সকালে খাবার পর অর্থি বারান্দায় বসে ছিল। ওই মুহূর্তে পেছন থেকে কেউ মুখ চেপে ধরে, তারপর আর কিছু মনে নেই। অর্থির যখন তার জ্ঞান ফিরে তখন একটা অন্ধকার রুমে বদ্ধ অবস্থায় পায় নিজেকে। গত 8 ঘন্টা যাবৎ অর্থি বন্দী আছে। বন্ধ রুমে অন্ধকারের জন্য প্রথমে চিল্লাচিল্লি করছিল বলে একটা মেয়ে এসে ওর চোখও বেঁধে দেয়, কিন্তু অর্থি মেয়েটার মুখ দেখতে পায় না। সকালে খাবারের পর অর্থিকে আর কেউ দেখতে পায়নি। ঢাকায় অর্থির নিখোঁজ খবর শোনা মাত্রই রীতা খান, ফয়সাল খান, অনিমা, অনেক, নীলা আহসান এবং অহনীপকে সঙ্গ দিতে আদিল রওনা হয়ে গেছে। এখন রাত 8টা। অহনীপ বিকালে বেরিয়েছে আর ফেরেনি। বর্ণ সমানে তাকে কল করছে, সে তুলছে না। রুবি আহসান কান্না করতে করতে দুবার জ্ঞান হারিয়েছে। সারাদিন সারা রাত পেরিয়ে সকালের আলো ফুটল, কিন্তু বাড়ির মেয়ে এবং জামাইয়ের খোঁজ মিলল না। রাত 12টায় ঢাকার সদস্য আহসান মঞ্জিলে পা রাখেন। বর্ণ আর রীতা খান ছেলের জন্য হা হতাশ করলেও ফয়সাল খানের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তিনি তার ছেলেকে খুব ভালো করেই জানে, কখনো কোনো বিষয়ে ভেঙে পড়ে না। সেরকম পরিস্থিতি আসলেও অহনীপ নিজেকে সবসময় শক্ত, কঠোরভাবে প্রকাশ করে।
সকাল 9টায় অহনীপ মঞ্জিলে প্রবেশ করে। অহনীপের আগমনে রীতা খান হাউমাউ করে কান্না জুড়ে দেয়। ফয়সাল খান নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলেন না, কারণ তার সামনে তার তুখোর বুদ্ধিমান শক্ত ছেলেটির বিধ্বস্ত অবস্থা দেখে আর নিজেকে কোনো বুঝ দিতে পারল না। দৌড়ে গেল ছেলেটার কাছে। এলোমেলো চুল, চোখ দুটো লাল, যেন একটু টোকা দিলেই রক্ত ঝরবে। টি শার্টের সামনের বোতামগুলো খোলা, দেখতে পুরো রাস্তার বখাটে ছেলেদের মতো লাগছে। বাবাই, বাবাই, কি করেছিস নিজে? আর সারা রাত কোথায় ছিলি? অহনীপ ধীর গলায় বলল। শান্ত হ আম্মু, আমি ঠিক আছে। একদম ঠিক নেই। তুই কোথায় ছিলি বল? আহ রিতা, থামো। দেখছো ছেলেটা ক্লান্ত, ওকে রুমে নিয়ে যাও। হ্যাঁ আম্মু, আমি একটু রুমে যাব, আমার ফ্রেশ হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, চল বাবা চল। পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তারাও কাজে লেগেছে ওর থেকে খুঁজতে। আজিম হাসান, আতিফ হাসান একদণ্ড বসে নেই, সারাক্ষণ ছোটাছুটি করছে মেয়েকে খুঁজতে। নীলা হাসান রুবি হাসানকে সামলাচ্ছেন। নীলি, আরিশা, নিশি, অনিমা, সারা নিশ্চুপ হয়ে পড়ে আছে। বাকি ছেলেরা যতটা পারছে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। আদিল একজন পুলিশ ইন্সপেক্টর, 1 বছর হয় এই পেশায় এসেছে সে, তাই অর্থের বিষয়টা সেই তদারকি করছে। অহনীপের থেকে সব জেনে সন্দেহ তালিকায় সিজিয়াকে সহ রাসিফ শেখ ও তার মেয়ে এবং বউকে রেখেছেন। তোর কাকে বেশি সন্দেহ হচ্ছে? অহনীপ রুমের বারান্দায় বসে বাহিরে নজর রেখেছিল। পিছনে আদিলের কণ্ঠ শুনে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার সবাইকেই সন্দেহ হয়। আদিল অবাক হয়ে বলল, কি বলতে চাস তুই? তোর ইমেলে কিছু ডকুমেন্ট পাঠিয়েছে বলে, চেক করে নেবে। কে পাঠিয়েছে? আর সে না হয় চেক করব, কিন্তু তোর কথার মানে বুঝতে পারলাম না। বুঝতে হবে না, তুই আপাতত রামিমের খবর নিয়ে আমাকে ইনফর্ম কর। ওকে ওকে, 10 মিনিটের মধ্যে আমি তোকে জানাচ্ছি। বলেই আদিল রুম থেকে বেরিয়ে গেল। অহনীপ চেয়ার ছেড়ে দোলনায় গিয়ে বসল। বুকের বাঁ পাশটায় ফাঁকা ফাঁকা লাগছে। কালকে সে ঢাকায় গিয়েছিল অর্থের খোঁজে। তার ভাবনা বাসার কেউ ওর থেকে সরিয়েছে, না হলে অর্থে হঠাৎ করে উধাও কিভাবে হবে। বাহিরের কেউ এসে একটা মানুষকে নিশ্চুপভাবে নিয়ে চলে যাবে, এমনটা কখনো সম্ভব নয়। দোলনায় শুয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো। অর্থির মায়া মাখা মুখ, তার স্নিগ্ধ চাহনি। হঠাৎই অহনীপের মনে পড়ল অর্থি তাকে বলেছিল বকুল রানী মারা যাওয়ার পর অর্থি একটা চিঠি পেয়েছিল, যেটা বকুল রানী বলেছিল সে চায় না অর্থি তার পরিবার নিয়ে আহসান মঞ্জিলে থাকুক, এটা ওদের জন্য খুব খারাপ হবে। এটা ভাবতেই অহনীপ চলে গেল অর্থি বলা তার সেই অতীতে। 2018 সাল। প্রতিদিনের মতো দুপুর টাইমে অর্থি স্কুল থেকে আহসান অঞ্চলে ফিরল। নীলি অসুস্থ থাকায় সেদিন অর্থিকে একা স্কুলে যেতে হয়। বসার ঘরে পা রাখতেই মুখোমুখি হয় রামিমের। দুপুর টাইম হওয়ায় সবাই নিজ কক্ষে ছিল, যার কারণে বসার কক্ষ ছিল ফাঁকা। সেটারই সুযোগ লুফে নেয় রামিম। অর্থির সাথে অসভ্যতামি শুরু করে সে। বাজে তিক্ত বলি ছাড়ে অর্থিকে, যা শুনে অর্থির শরীর ঘেন্নায় রিরি করে ওঠে। অর্থি কিছু বলতে উদ্যত হতেই রামিম এক হাতে টেনে অর্থিকে নিজের একদম কাছে নিয়ে আসে। সেই মুহূর্তে আগমন ঘটে বকুল রানীর। দুজনকে এত কাছাকাছি দেখে বকুল রানী তেজি গলায় বলে উঠল, এখানে কি করছিস তোরা? বকুল রানীর কণ্ঠ শুনে অর্থি ছিটকে দূরে সরে আসে, কিন্তু রামিম আগের মতোই স্বাভাবিক। তার হাবভাব দেখলে যে কেউ বুঝবে সে যেন এটাই চাইছিল। অর্থি ভয়ে জড়সড় হয়ে গেল যদি দিদা তাকে ভুল বুঝে। কিন্তু অর্থির ভাবনা উল্টে দিয়ে বকুল রানী এগিয়ে এসে অর্থির পাশে দাঁড়িয়ে রামিমকে হাসি মুখে বলে, নানু ভাই, এখনই এত তারা কিসের? আমার আদরের দিভাইকে পেতে হলে আগে নিজেকে তার যোগ্য করে তুলতে হবে, তবেই কিন্তু আমার দিভাইকে পাবে। অর্থি বিস্ফোরিত চোখে বকুল রানীর দিকে তাকিয়ে থাকলো। সে ভাবতে পারছে না বকুল রানী এ ধরনের কথা বলছে, কেনই বা বলছে। শরীর মৃদু কম্পন অনুভব করলো, যেন তালমাতাল হয়ে এখনই ঢলে পড়বে মাটিতে। রাতে নীলের থেকে জানতে পারে আজ লতিফা বেগম তার মাকে সাথে এনে অর্থির হাত চেয়েছে রামিমের জন্য। এতে
আতিফ আহসান দোনোমনো করলেও বকুল রানীর জন্য মত দিয়েছেন। যখন শুনেছে অর্থিও রামিমকে পছন্দ করে তখন আর না করেনি আতিফ আহসান। এদিকে বকুল রানী তো মহা খুশি, আদরের নাতি আর নাতনির মিল বন্ধনে। অর্থি সব কথা শুনে বোবা বনে গেছে। সে ভাবতে পারছে না জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে তার মতামত ছাড়া নেয়। তাছাড়া অর্থি এখনো ছোট। তাহলে নীলি রাগে কিরমির করে বলে রামিম লুচ্চামির স্বভাব দিদাকে বলে দিতে যাবে। সে বুঝতে পারে অর্থি রামিমকে মোটেও পছন্দ করে না, করলো তাই। আর চুপ না থেকে বকুল রানীকে সমস্ত খুলে বলল অর্থি। রামিম অর্থিকে নানাভাবে বিরক্ত করে গায়ে হাত দেওয়ার সুযোগ খুঁজে, বিচ্ছিরি দৃষ্টিতে তাকিয়ে থাকে সবটা বলে, কিন্তু এতে বিপদ বাড়ল বই কি কমল না। বকুল রানী সবটা শুনে রামিমকে বলে দেয় অর্থির থেকে দূরে থাকতে, সাথে নিজের চরিত্র আর নজর ঠিক করতে, না হলে সে ভুলে যাবে তার আদরের নাতিকে। কিন্তু রামিম কি হার মানার পাত্র? একদম না। সে বকুল রানী সহ বাড়ির প্রতিটি মানুষের পায়ে ধরে বলে সব শুধরে নেবে, তবু যেন অর্থের বিয়ে হয় তার সাথে। বকুল রানী একটু গড়লেও আতিফ আহসান পুরোপুরি নাকচ করে থাকে। এতে রামিম সুইসাইড করার চেষ্টা করে, আর তার জন্য বাধ্য হয়ে আহসান মঞ্জিলের পুরো পরিবার রামিমকে মেনে নেয়। অর্থির কথা কেউ না ভেবে না শুনে আবার তাদের বিয়েতে মতামত দেয়। সেই সাথে থাকে বকুল রানীর স্পেশাল কলিজা খোঁচানো কথা, যাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ, সবশেষে অর্থি বকুল রানীর কথাতেই রাজি হয়। মা মরা ছেলে, বাবা থেকেও নেই, তাই তার স্বভাবে এরকম পরিবর্তন এসেছে। যতই লতিফা বেগম নিজের ছেলের মতো মানুষ করুক, তবুও জন্মদাত্রী মায়ের একটা টান থেকেই যায়। তাকে যেন অর্থি বদলে দেয় নিজের পবিত্র চিন্তা ভাবনা দ্বারা। অর্থিও ভেবে দেখে পরিবার যেহেতু এটাই চায়, তাহলে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। রামিম সুস্থ হবার 3 দিন পরে তাদের আংটি বদল হয়, আর কথা হয় রামিম যত দ্রুত সম্ভব দেশের বাইরে যাবে। বাইরে থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরলেই তাদের বিয়ে হবে। হলেও তাই। আংটি বদলের 2 মাস পরে রামিম বাহিরের দেশে পাড়ি জমালো। এই 2 মাস অর্থিকে তেমন জ্বালাতন করেনি রামিম। রামিম যাওয়ার 1 মাস পরে দিদার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল অর্থি। কেমন যেন ঘুমড়ে থাকতো, কারো সাথে তেমন কথা বলতো না, কারণে অকারণে রেগে যেত। বয়স বেড়েছে, সাথে অসুস্থ, সেজন্য এরকম আচরণ করতেই পারে বলে আজিম আহসান, আতিফ আসলাম সবাইকে আশ্বাস দিল। আর তাই তেমন পাত্তা দিল না কেউ। দাদা মারা যাবার পর অর্থি বকুল রানীর সঙ্গে ঘুমাতো। সেদিনও একসাথে দুজন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ বকুল রানী বলেন, দি ভাই, আজ আমি একা ঘুমাই, তুই নীলির কাছে যা। অর্থি অবাক হয়। আগে কখনো দিদা তাকে আলাদা ঘুমাতে বলেনি, তাহলে আজ? দিদা, তোমার শরীর ভালো না, আজ তোমার সাথে থাকি। তুমি সুস্থ হলে না হয় নীলির কাছে যাব। আমি সুস্থ আছি, তুই যা। অর্থি অসহায় ফেস করে কক্ষ থেকে বেরিয়ে আসতে গেলে বকুল রানীর ডানে থেমে যায়। দি ভাই, একটা কথা বলবি? অর্থি খুশি হয়ে বলে, একটা কেন, হাজারটা বলবো, বলো কি কথা। তুই রামিমকে মন থেকে মানতে পারছিস না, তাই না? আমার জন্য শুধু মত দিয়েছিস, কিন্তু আমি তোর ভালোর জন্যই। বকুল রানীকে থামিয়ে অর্থি বলল, একদম এগুলো ভাববে না। তুমি আমার বকুল ফুল, আর আমার বকুল ফুল সব সময় আমার জন্য ভালোটাই ভেবে রাখে, এতে কোনো সন্দেহ নেই। আর রামিম ভাইয়া যেমনই হোক না কেন, সে যখন বলেছে তাকে পরিবর্তন করবে, তাহলে অবশ্যই করবে। তুমি এগুলো নিয়ে ভেবো না। কিন্তু আমি তো সত্যিই জানি না এতে তোর ভালো হবে কি হবে না। অর্থি অবাক হলো বকুল রানীর কথায়। হঠাৎ এই ধরনের কথা বলার কারণও খুঁজে পেল না, তাই প্রতি উত্তর দিতে পারল না। বকুল রানী এগিয়ে এসে অর্থির মুখে হাত বুলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দি ভাই, তুই আমার খুব শখের, খুব আদরের। তোকে রানী বানানোর স্বপ্ন দেখেছি আমি, কিন্তু এখন মনে হচ্ছে আমার এই স্বপ্ন তোর জন্য মরণ ব্যাধি। অর্থি চমকে উঠল। বকুল রানীর দ্বিতীয় বাণী
কানে আসতেই অর্থি বাকশূন্য চোখে তাকিয়ে রইল। রামিম ফিরে আসার আগে যদি আমি ইহকাল ত্যাগ করি, তাহলে তুই রামিমকে বিয়ে করবি না। কি বলছো দিদা? একদম ঠিক বলছি। ওকে কথা দিয়েছি আমি, যে ও দেশে ফিরলে ঘটা করে তোর সাথে বিয়ে দেব। সেই আমি যদি না থাকি, তাহলে এই কথা রাখারও কোনো দরকার পড়বে না। অর্থি বকুল রানীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এমন বলো না দিদা, তুমি থাকবে না কেন? এমন বলো না। আমার রামিম ভাইয়াকে নিয়ে কোনো সমস্যা নেই, তুমি বিশ্বাস করো। আমি মন থেকে তাকে মেনে নিয়েছি। শুধু আমাকে পড়ালেখা করার সময় দাও। আমি আমার পড়ালেখা শেষ করে বিয়ে করতে চাই। বকুল রানী বুক ভরে শ্বাস নিয়ে অর্থির মাথায় হাত বুলিয়ে বললেন, যা, নীলির কাছে গিয়ে ঘুমা। এগুলো নিয়ে ভাবতে হবে না তোকে। অর্থির কেন জানি মন সাড়া দিচ্ছিল না আজকে নীলির কাছে ঘুমাতে, কিন্তু না, যেও উপায় নেই। তাই এক প্রকার বাধ্য হয়ে অর্থি বকুল রানীর কক্ষ ত্যাগ করল। রাত যখন 12টা, সবার নয়নে গভীর ঘুম, কিন্তু অর্থির নয়নজোড়া চঞ্চল, তাতে ঘুমের কোনো ছিটি ফোঁটাও নেই। কেন যেন তার মন কু ডাকছে। তখন বলা দিদার কথা, এই কদিন দিদার অস্বাভাবিক আচরণ সব কেমন অদ্ভুত রহস্যময়। না, অর্থি আর শুয়ে থাকতে পারল না। সে বিছানা ছেড়ে বকুল রানীর কক্ষে প্রবেশ করল, কিন্তু অবাক করার বিষয়, সে নেই কক্ষে। অর্থি টি টেবিলে টর্চ লাইট আর চশমা খুঁজল, পেল না। তাতেই বকুল রানীর বর্তমান অবস্থান কোথায় তা বুঝতে পারল সে। দাদার সাথে দিদা বেশিরভাগ সময় নীলকুঠিতে থাকত, কিন্তু তিনি মারা যাবার পর বকুল রানী নীলকুঠিতে তেমন রাত কাটায় না। হঠাৎ হঠাৎ দাদাকে মিস করলে দাদি নাতনি নীলকুঠিতে হাজির হয়, বা রাতের আধারে সে একাই চলে আসে দাদার স্মৃতিচারণ করতে। না ঘুমিয়ে প্রিয় স্বামীর কথা ভাবেন তিনি। যাই হোক, আজ ঠিক করেছে অর্থি ঘুমাবে না। সে বকুল রানীর মনের খবর জানবে, কি হয়েছে তার সবটা খুলে না বললে আজ বকুল রানীর রেহাই নেই। এগুলো ভাবতে ভাবতে নীলকুঠিতে বকুল রানীর ঘরে প্রবেশ করল। দরজা লক না করায় সহজেই অর্থি আসতে পারল, কিন্তু অবাক হলো যখন দেখল বকুল রানী বেভোর ঘুমে। এমনটা আজই প্রথম। অর্থি বুঝতে পারছে না আজ তার চমক খাওয়ার রাত নাকি। আবছা আলোতে বকুল রানীকে শান্তিতে ঘুমাতে দেখে অর্থি ভাবল সে তো অসুস্থ, কড়া পাউডারের ওষুধ চলছে তার, তাই হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সেজন্য আর সাত পাঁচ না ভেবে বকুল রানীর পাশে সেও শুয়ে পড়ল। গভীর রাত, অন্ধকারে আচ্ছন্ন রুম, বাহির থেকে আসা হালকা সরু আলো এক ফালি চাঁদের মতো জ্বলজ্বল করছে। আর সে আলোর দৌলতে অর্থি দেখতে পেল মাথার উপর কিছু আছে। অর্থি অনুভব করলো তার মাথা ঝিমঝিম করছে, চোখ দুটো টেনেও খোলা যাচ্ছে না, এত ঘুম তার চোখে। সে তো এত ঘুম কাতরে না, তাহলে? আধো আধো চোখে উপরে তাকাতেই থমকে গেল সে। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে কেউ ঝুলছে, নড়াচড়া করছে, শব্দ হচ্ছে গোঙানির। অর্থের ঘুম ছুটে গেল, হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। কাঁপতে কাঁপতে পাশ ফিরতেই চমকে উঠল সে। তৎক্ষণাৎ বকুল ফুল বলে চিৎকার করে উঠল, বাবা ভাই, তাড়াতাড়ি।
মেয়ে, আমি কেন অর্থিকে কিডন্যাপ করব? তোমার কি মনে হয় আমি ওরকম মেয়ে? ফয়সাল খান কিছু বললেন না, কারণ তারও সন্দেহ হয় সিজিয়াকে নিয়ে। এদিকে রীতা খান এগিয়ে এসে বলল, নীলিমা, ওকে ছেড়ে দাও, ও হয়তো সত্যি বলছে। নীলি তখন তেজি গলায় বলল, একদম না আন্টি, গতকাল সকালে খাবার শেষে আমি আমার রুমে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আরিশা এসে বলল সে ছাদে যাবে। ওকে যেতে বলে 2 মিনিট পরে আমিও বের হলাম ছাদের উদ্দেশ্যে। রুম থেকে বের হতেই দেখি সিজিয়া অর্থি রুমে দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তখন আমি ওকে কোনো পাত্তা দিইনি, বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই ছাদে চলে গিয়েছিলাম। বিষয়টা আমার মাথায় ছিল না। কিছুক্ষণ আগেই হঠাৎ মনে পড়তেই আনিফ ভাইয়াকে বলতে যাই, তখন আদিল ভাইয়ের কথা শুনে ফেলি। আদিল ভাইয়ের মতো আমারও তখন সন্দেহ হচ্ছে, ও কেন তখন অর্থির দরজার সামনে ছিল আর চোরের মতো কার সাথে ফোনে কথা বলছিল। নীলির কথা শুনে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সিজিয়া সত্যি এই কাজ করেছে। সিজিয়া নীলির কথা শুনে শুকনো ঢোক গিলল। অহনীপ অগ্নি চোখে তাকিয়ে রইল সিজিয়ার দিকে। ধূপধাপ পা ফেলে সিজিয়ার সামনে এসে দাঁড়ালো। অহনীপকে আসতে দেখেই নীলি সিজিয়াকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। তখনই অহনীপ শান্ত কণ্ঠে বলল, নীলি যা বলছে তা কি সত্যি? সিজিয়া ভয়ে কাঁপছে। অহনীপের শান্ত কণ্ঠ শুনে তার ভয় আরও বেড়ে গেল। এ যেন ঝড়ের পূর্বাভাস। বিশ্বাস করো অহনীপ, আমি তখন আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। অর্থের নিখোঁজ হওয়ার পিছনে আমার হাত নেই। সিজিয়ার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই অহনীপ হুঙ্কার ছেড়ে বলল, আমি সত্যিটা জানতে চেয়েছি সিজিয়া, আমাকে সত্যিটা বল। তুমি হয়তো ভুলে যাচ্ছ কার সামনে মিথ্যা কথা বলছো। আমি চাইলে 1 ঘন্টার মধ্যে তোমার কত 24 ঘন্টা ইনফরমেশন জোগাড় করতে পারি। এটা করলে অবশ্যই তোমার জন্য ভালো হবে না? সিজিয়া আরও ভয় পেল। তার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। সে গড়গড় করে সব বলতে লাগলো, গতকাল আমি প্ল্যান করেছিলাম অর্থিকে কিডন্যাপ করব। কিডন্যাপ করে ওকে হুমকি ধুমকি দিয়ে জানের ভয় দেখিয়ে তোমার থেকে দূর করে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে গেল। অজানা কেউ ওকে কিডন্যাপ করায়। খাবার পরে আমি 2 বার তোমাদের রুমে যাই, কিন্তু কোথাও অর্থিকে পাই না। অন্যদিকে আমাকে বারবার কল করছিল ভাড়া করা লোকগুলো। তারা বাহিরেই ছিল অর্থির অপেক্ষায়, কিন্তু অর্থিকে না পেয়ে আমি ওদের না করে দিই। বিশ্বাস করো, আমি অর্থিকে কিডন্যাপ করিনি, আমি সত্যি বলছি। বলতে বলতে সিজিয়া হাউমাউ করে কান্না জুড়ে দিল। তৎক্ষণাৎ শক্তপোক্ত একটা চর খেয়ে ফ্লোরে পড়ে গেল সে। চরটা এত জোরে ছিল যে সিজিয়ার বাম পাটির একটা দাঁত ভেঙে মুখ দিয়ে গলগল করে রক্ত বের হলো। চর মেরেও অহনীপের শান্ত হয়নি। ঝড়ের গতিতে ফ্লোরে পড়ে থাকা সিজিয়ার গাল চেপে ধরল। এবার যেন তার জান যায় যায় অবস্থা। অহনীপ সেদিকে কোনো তোয়াক্কা করল না। রাগে কাঁপতে কাঁপতে বলল, এত স্পর্ধা তোর? আমার অর্ধাঙ্গিনীকে কিডন্যাপ করার চেষ্টা করিস, অনিফ খানকে টেক্কা দিস, আমার কলিজার দিকে হাত বাড়াতে চেয়েছিস। কত বড় ভুল করেছিস বুঝতে পারছিস? তবুও তোর কপাল ভালো, কিডন্যাপ করতে চেয়েছিলে কিন্তু পারিসনি। যদি কিডন্যাপ করতিস তাহলে এখনই তোকে জ্যান্ত পুঁতে ফেলতাম। তবে চিন্তা করিস না, যারা বাজে কাজটা করেছে তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। শেষ কথাটা অহনীপ আতিফ হাসানের দিকে তাকিয়ে বলল। অহনীপের এমন অগ্নিদৃষ্টি তেজি কণ্ঠ শুনে সবাই ভয়ে কেঁপে উঠল। এই অহনীপের সঙ্গে আগের গম্ভীর শান্ত অহনীপকে মেলানো খুব কষ্টকর হয়ে গেল সবার কাছে। সিজিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উপরে যেতে যেতে বলল, কাতকুত জঙ্গি বাহিনী 1 মিনিটের মধ্যে সবাইকে আমার রুমে উপস্থিত দেখতে চায়। এমন পরিস্থিতিতে এমন নাম উচ্চারণে সবাই আর এক দফা হতভম্ব হয়ে গেল। অহনীপ এমন রেগে থেকেও ফানি নাম উচ্চারণ করলো। কেমন অদ্ভুত ব্যাপার না? কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে অহনীপের আদেশ মতো সবাই অহনীপের কক্ষে উপস্থিত হয়। কক্ষটা বড় হওয়াতে এত মানুষের ভিড়ও তেমন একটা অস্বস্তি হলো না কারোর। কেউ খাটে, কেউ ফ্লোরে, কেউ চেয়ারে, কেউ সোফায় বসে আছে। অহনীপ ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে বের হতেই সবাইকে উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। অহনীপ টাওয়াল দিয়ে হাত মুখ মুছে দাঁড়াতেই সবার মধ্যবর্তী চেয়ারটা খালি করে দিল সিফাত। সেখানেই অহনীপ নির্দ্বিধায় বসে পড়ল। তারপর শান্ত কণ্ঠে বলল, আমি কিছু জানতে চাই। আশা করি যে যতটা জানো সবটা আমাকে বলবে।